এই পঙ্খিরা যে আহরণ করে আসলাম একটা আদিম সভ্যতা দেখতে। মানুষ উন্নতির চরম শিখরে উঠেছে, বিজ্ঞানী করে আজকাল যাচ্ছে মঙ্গল গ্রহে, কিন্তু ভেতরে ভেতরে যে অসভ্যতা লুকিয়ে রেখেছে তা আজও কিন্তু যায়নি। সেই অসভ্যতার কিছু বর্বরতার ইতিহাস আমি নিজেই দেখতে এসেছি। কিছু সেই বর্বরতার কিছু চিহ্ন এখানেও লুকিয়ে আছে। দেখুন, পৃথিবীর একমাত্র প্রাণী মানুষ কথা বলতে পারে এবং তারা ভাষা আদান প্রদান করে। তথ্য প্রযুক্তির যুগে তারা মোবাইল টেলিফোনে ব্যবহার করে, কিন্তু এই বৃক্ষ, এই 250 বছর বৃক্ষ, সে কখনই কথা বলতে পারে না। পৃথিবীর অন্যান্য প্রাণীগুলোর মতোই তখনই কথা বলতে জানেনি, কিন্তু তাদের অনুভূতি আছে, ভাষা আছে, তারা আনন্দ পায়, তারা বেদনা প্রকাশ করে। কিন্তু পুরোটাই দেখুন তাদের ভিতরে খুঁচিয়ে রক্তাক্ত করা হয়েছে। বড় বড় প্রেক, মানুষ সভ্য, এই সভ্যতার কি বিবর্তনতার যুগে আমরা কি অসভ্যতা আচরণ দেখছি। এর ভিতরে দেখুন ডালপালা কেটে তাকে করা হয়েছে ছোটখাটো। এই অসভ্যতার যুগে আমিও সাক্ষী হচ্ছি, আপনিও সাক্ষী হন, কিন্তু আসলে কি এমনটা হওয়া উচিত? বাংলাদেশে অনেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে যেগুলো দেখার, কিন্তু সে দেখছে না। আমি আরেকবার ঘুরিয়ে দেখি, এই পঙ্খিরাজে উঠেই দেখাতে শুরু করেছি আপনাদের। এটি আমার একটি প্রিয় বাহন, এই বাহনেই বেশি চলাফেরা করি, যদিও আমি স্কুল লাইফে এই বাহনে চড়ার খুব সময় বা সুযোগ পাইনি, কেননা আমি মধ্যবিত্ত ঘরে ছিলাম। এরকম একটি পঙ্খিরাজ স্কুল লাইফে পাওয়া ছিল সৌভাগ্যের বিষয়। সব মিলে আমি দেখাতে চেয়েছি এই পেরেকগুলো আদিম সভ্যতা। আমাদের হৃদয়ের যে ক্ষত দাগ, একজন বৃদ্ধ 250 বছরের বৃক্ষের শরীরে দেখুন কিভাবে ক্ষতের সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত অনেক প্রতিষ্ঠান আছে এগুলো দেখার, কিন্তু আসলে কেউ দেখছে না। আমি মানুষ, আমি মুসলমান, কাল কিয়ামতের দিনে এটা বিচার করা হবে। এই বৃক্ষ যেন আমার পক্ষ থেকে কিংবা আমাকে নালিশ করতে না পারে মহান আল্লাহর দরবারে। সেখানেও যেন এই বৃক্ষ যেন বলতে পারে এই মানুষটি আমার পক্ষ হয়ে কিছু বাক্য বলেছে, কিছু বলেছে, আমার এই অনুক্ত কিছু শব্দ। এর পাশে দেখুন, এই পাশে রেখে পীরগঞ্জ উপজেলায় এত বড় বৃক্ষ এবং এত পুরাতন বৃক্ষ আর কোথাও নেই। এই বৃক্ষের নামে নামকরণ করা হয়েছে বারামতলা বাজার। এই বৃক্ষটাই একমাত্র এই উত্তরে বলা যায় সবচেয়ে বৃহৎ এবং পুরাতন বৃক্ষ। এটি একটি মাতৃজাতীয় গাছ, কিন্তু দেখুন কি অসভ্যতা, কি চরম বর্বরতা। যার নিচে আমরা ছায়া পাই তার গোড়ায় দেখেছে আগুন লাগিয়ে রাখছি। কথায় আছে প্রবাদ প্রবচন বাংলায় যাকে বলে, যার খাই তারে দাড়ি উপড়াই। এই প্রবাদ প্রবচন ঠিক এখানেই। আপনি যদি বাংলা সাহিত্যের অন্যতম অংশ হয়ে থাকেন, বাংলা সাহিত্য যে পড়ে থাকেন, তাহলে বুঝবেন এই প্রবাদ প্রবচনের অর্থ। দেখুন বুকের ভিতর কি বিশাল গর্ত লুকিয়ে রেখেছে, তার ভেতরে অসভ্যতার বর্বরতার ইতিহাস, কি আদিমতা লুকিয়ে রেখেছি আমরা। আর অথচ আমরা দাবি করছি আজকের যুগে আমরা অনেক আধুনিক, কিন্তু আসলে কতটা আধুনিক? আধুনিকতার পেছনে আমরা লুকিয়ে রেখেছি অনেক বর্বরতার ইতিহাস। আচ্ছা বাবাজি, এই গাছটার বয়স কত হতে পারে? কথা হবে, আমার বাপের বাপ দাদার আমলাতে পাওয়া পারেনি, কেউ পারেনি। বাবা, আমি যতটা জেনেছি আমাদের উত্তরাঞ্চলের সবচাইতে আদিম বৃক্ষ এটা, অর্থাৎ সবচাইতে পুরনো, বয়স 250 বছরের অধিক। অধিক, তার কম না। কিন্তু এই গাছটার গোড়ায়, এই গাছটার যে অনুভূতি আছে, এই গাছটা দুঃখ পায়, কষ্ট পায়, সবকিছু পায়। এই ডালপালা কেটে এর ভিতরে যে আবর্জনা লুকিয়ে রেখেছি, এবং এর গাছের গোড়ায় যে আমরা এই চুলা জ্বালাচ্ছি, এটা কি সঠিক? কাজটা সঠিক হয়েছে? এই চুলা জ্বালানোর কাজটা, তাহলে এই গাছের নিচে আমি থাকছি এবং গাছের নিচে একে আমি রক্তাক্ত করতেছি। আমাদের সমাজের সবচেয়ে বড় একটা ইতিহাস রয়েছে বৃদ্ধদের খুঁচিয়ে আনন্দ পাওয়ার কৌশল। বৃদ্ধদের আমরা খোঁচাই, বৃদ্ধদের সে আনন্দ পাই। সেই বর্বরতার ইতিহাসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই বর্বরতা আসলেই এটা একটা চরম বর্বরতা। আসুন আমরা একটু সচেতন হই, এসব গাছগুলোর দিকে দৃষ্টি দেই, এরা আমরা ঐতিহ্যের সাক্ষী, এগুলোকে আমরা ধরে রাখি। নতুবা আগামীতে এই বৃক্ষ যখন সরে যাবে, মারা যাবে, হারিয়ে যাবে, তখন আমরাও এর সঙ্গে মারা যাব। পরিবেশের বিপর্যয় ঘটবে, প্রাণী ও পরিবেশ দুটোই বিপর্যয়ের মুখে পড়বে, আমরা কেউ তখন টিকতে পারবো না। তাই সচেতনতা মহল, আসুন এই গাছগুলোকে টিকিয়ে রাখি।